ডোমেস্টিক ভায়োলেন্সের যে পরিধি এটা কিন্তু শুধুমাত্র ওই ফিজিক্যাল টর্চার বা মারধর এর ভিতরেই কনফাইন নয়। পণ প্রথা ভারতীয় এখনো পর্যন্ত চালু আছে। আমরা জানি কি পণ প্রথার জন্য বিভিন্ন ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু বাড়ছে না। মানসিক নির্যাতনটা প্রমাণ করা খুব ডিফিকাল্ট। শারীরিক নির্যাতন হলেই সেটি ডোমেস্টিক ভায়োলেন্স এবং অন্য ক্ষেত্রে তা নয়, সেটা বোধহয় সঠিক নয়, কারণ মানসিক নির্যাতনটা ডোমেস্টিক ভায়োলেন্সের পর্যায়ে পড়ে। আইনের আলোর এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সিদ্ধার্থ গোস্বামী, যিনি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী বটে। আমাদের আজকের আলোচনা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে। প্রায়ই আমরা শুনতে পাই বা কাগজে দেখতে পাই যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে বলে আইনের আশ্রয় নেওয়া হয়েছে। এই বিষয়টি কতদূর সঙ্গত বা কিভাবে কেসগুলো আসে? দেখুন, ডোমেস্টিক ভায়োলেন্স এখন ব্যাপারটা হচ্ছে যে যেই বাড়িতে একটুখানি ঝগড়া হচ্ছে, হ্যাঁ, তো গিয়ে এখন মহিলারা বিশেষ করে তারা গিয়ে থানায় একটা কমপ্লেন লিখে দিচ্ছেন, বলছেন যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, আমাকে হাজবেন্ড মেরেছে, হাজবেন্ডের মা মেরেছে, শাশুড়ি মেরেছে, সবাই মেরেছে। হ্যাঁ, আগে আজ থেকে 10 বছর আগে তার একটা আলাদা এফেক্ট ছিল, যখন খুব নেসেন্ট স্টেজে ছিল এই জিনিসগুলো, এবং তখন সবাই অ্যারেস্টও হয়ে যেত এবং সবাইকে বেল নিতে হতো, চট করে বেলও পাওয়া যেত না। বাট আজকের দিনে সুপ্রিম কোর্টের দেখুন একাধিক জাজমেন্ট আছে যেখানে এই জিনিসগুলোকে খুব পরিষ্কারভাবে জাজমেন্টগুলোতে বলে দেওয়া হয়েছে যে আপনি ডোমেস্টিক ভায়োলেন্স বলে দিলেই যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস স্টার্ট হয়ে যাবে তা নয়, পুলিশকেও একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করতে হবে। এবং আর এখন তো নতুন আমাদের একটা একদম খুব পরিষ্কার, মানে যেটা আমি কি বলবো যে অডিও অল্টার পার্টা, মানে আপনাকে সকলকেই শুনতে হবে, এরকম নয় যে একতরফা একজনকে শুনি আপনি সাথে সাথে গিয়ে অ্যারেস্ট করে নিলেন। আগে যেমন 498 এ ছিল, হ্যাঁ হ্যাঁ, গিয়ে এখন গিয়ে ধরে নিত। এখন সেটা না, এখন সেকশনগুলো চেঞ্জ হয়ে গেছে। বাট আদারওয়াইজ এখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট ভেরি ক্লিয়ার, আপনাকে ইনভেস্টিগেট করে প্রপার নোটিশ দিয়ে তবেই আপনি অ্যারেস্ট করতে পারবেন। ডোমেস্টিক ভায়োলেন্স বলতে কোনগুলো আওতায় আসে? ডোমেস্টিক ভায়োলেন্সের যে আয়ত্তা সেটা কিন্তু অনেক বড়। ডোমেস্টিক ভায়োলেন্স বলতে সাধারণ মানুষ যেটা বলে, ভায়োলেন্স বলতে হয়তো কাউকে গিয়ে মারা হলো বা কাউকে মারধর করা হলো, শুধু তাই নয়, এটা দেখুন একটা মানুষের কিন্তু মানসিক যে টর্চার হয়, অনেক সময় মেন্টাল ডিপ্রেশন হলো, হ্যাঁ, একটা মানুষকে আপনি একাধিকভাবে তাকে এমন কিছু কথা বলছেন বা এমন ভাবে তার সঙ্গে বিহেভ করছেন বা স্লোলি, হ্যাঁ, আপনি তাকে একটা প্রসেসে, মানে স্লো পয়জন করার মতো। স্লো পয়জন মানে কি, সে স্লো পয়জন হচ্ছে এবং আলটিমেটলি দেখা গেল সেই মেয়েটা সুইসাইড করলো। তাহলে সুইসাইড কেন করলো? বা আলটিমেটলি দেখা গেল সে হয়তো বুঝতেই পারছে না যে শি ইজ এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স। হ্যাঁ, তাকে হয়তো ছোট করা হচ্ছে বারবার, হ্যাঁ, তার ফ্যামিলিতে তার কোনো জায়গা নেই, হ্যাঁ, অনেকজন মহিলা, সেখানে তার কোনো সে নেই বারবার, এবং এগুলো খুব ডিপ্রেসিং। সে একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, দেখা গেল সে ধীরে ধীরে একটা সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে উঠলো। তো ডোমেস্টিক ভায়োলেন্সের যে পরিধি এটা কিন্তু শুধুমাত্র ওই ফিজিক্যাল টর্চার বা মারধর এর ভিতরেই কনফাইন নয়। আবার ডোমেস্টিক ভায়োলেন্সের যে মিসইউজ সেটাও কিন্তু এখন অনেকটা, মানে দেয়ার ইজ এ চেক অ্যান্ড ব্যালেন্স, আগের মতো নয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি শারীরিক নির্যাতন হলেই সেটি ডোমেস্টিক ভায়োলেন্স এবং অন্য ক্ষেত্রে তা নয়, সেটা বোধহয় সঠিক নয়, কারণ মানসিক নির্যাতনটা ডোমেস্টিক ভায়োলেন্সের পর্যায়ে পড়ে। সিদ্ধার্থ গোস্বামী আমাদের স্টুডিওতে যে কথা বললেন, আর একটা কথা জিজ্ঞেস করি, ধরো একটা কাপল, তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে, তারা ভালো আছে, সুখে আছে, কিন্তু তাদের ইনলসরা সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার কারণ হচ্ছে, সেক্ষেত্রে কি আইন কিছু সাহায্য করে তাদের? দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, ইনলসরা এখন আইনের দিক দিয়ে যদি বলি, একজন ইনলজ এসে তাকে হয়তো 4টে বাজে কথা বলে দিল, হ্যাঁ, তাতে তো সেটা ডোমেস্টিক ভায়োলেন্স এস্টাবলিশ হবে না। বা দেখা গেল ইনলজ এসে তাকে মারধর করলো বা তাকে হয়তো বললো যে ভাই তোমাকে ঘরে ঢুকতে দেবো না, তুমি যাও, এত টাকা আমি পেতাম ডাউরি, যেটা তো একদমই মানে ইললিগাল, এই টাকা নিয়ে আসো তাহলে তোমাকে রুমে ঢুকতে দেবো। এরকম যদি কোনো স্পেসিফিক গ্রিভান্স থাকে, স্পেসিফিক কোনো যদি অ্যালিগেশন থাকে, তাকে মারধর করছে বা তাকে খেতে দিচ্ছে না, এরকমও হয়, খুব রেয়ার কেস বাট হয় এরকমও। হয়তো যে ইনলস আছে সে বলে যে এটা মেয়েকে খেতে দেবো না বা অর্ধেকটা খেতে দিচ্ছে। তো যদি সেরকম কোনো স্পেসিফিক অ্যালিগেশন হয় অবশ্যই। বাট আজকের দিনে ওই নিউক্লিয়ার ফ্যামিলিতে একজন শাশুড়ি এসে বললো যে হ্যাঁ কি হলো, তুমি মদ্যপান করে ঘরে ঢুকেছো, ব্যাস গিয়ে একটা কমপ্লেন করে দিল ডোমেস্টিক ভায়োলেন্সে, হ্যাঁ আমার শাশুড়ি আমার এগেইনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে, দেখা গেল শাশুড়ি বলেছে মদ্যপান করে এলে ঘরে ঢুকতে পারবেন,
তো এইগুলো ডোমেস্টিক ভায়োলেন্সের অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে ডিগ্রির হেরফের রয়েছে, একদম সেটা বিচার বাজে। এখন থানায় সেগুলো সব ইনভেস্টিগেট হয়, এখন আগের মতো নয় যে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্স করে যে গিয়ে তুলে নেওয়া আগে। আচ্ছা, তুমি ডাউরির কথা বললে, এই পণ প্রথা ভারতীয় এখনো পর্যন্ত চালু আছে। আমরা জানি কি পণ প্রথার জন্য বিভিন্ন ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু বাড়ছে না। দেখুন, পণ প্রথা ভারতে চালু নেই, এটা হচ্ছে ইললিগাল একটা অ্যাক্ট। এবার কিন্তু ইলিগাল হলো সেটা চালু আছে না, চালু তো নেই, পণ প্রথা চালু নেই। চালু কোনটা আছে? চালু হচ্ছে মেয়ের বাবা বলছে আমি ভলেন্টারিলি দিতে যাচ্ছি। এবার আপনি কাউকে গিফট দিতে তো বারণ করতে পারেন না, আমাদের তো সংবিধানে গিফট ডিডও অ্যালাউড, তার জন্য আমাদের স্ট্যাম্প ডিউটিও কম। যদি সেম রিলেটিভে কেউ গিফট দেয় তবে সরকারই বলছে গিফট দাও, যদি কেউ গিফট দেয় সেটা তার ডাউরি না। কিন্তু কেউ যদি ডিমান্ড করে, ডিমান্ড করা যাবে না, ডিমান্ড মানে ডাউরি। আপনার একটা ছেলে বললো যে হ্যাঁ বিয়ে করব, আমাকে একটা মার্সিডিজ দিতে হবে, সেটা ডাউরি। মেয়ের বাবা বললো যে আমি বিয়ে দেবো কিন্তু একটা মার্সিডিজ নিতে হবে, সেটা তো ডাউরি না। আচ্ছা, এই যে ডাউরির ব্যাপারটা আসছে, তার মানে দেখা যাচ্ছে সমাজের নিম্ন স্তরে এই ডাউরি ব্যাপারটা কিন্তু পুরো মাত্রায় চালু রয়েছে। আমাদের এখানে ডাউরি রদ হয়ে গিয়েছে আমরা বলছি, কিন্তু সেটা সমাজের উচ্চ স্তরে, সমাজের নিম্ন স্তরে কিন্তু ডাউরি ব্যাপারটা খুব ভালো রকম চালু রয়েছে। দেখুন, আমি বলবো যদি আপনি ফ্যাক্ট বা স্ট্যাটিস্টিক্সে যান, আমি বলবো সবচেয়ে বেশি ডাউরি চালু আছে সমাজের উচ্চ বর্ণে। আমরা তো হচ্ছে মিডল ক্লাস, যারা হাই সোসাইটি ফ্যামিলি, তাদের মধ্যে আনঅফিসিয়াল এগুলো ডাউরি প্রমাণই করা যাবে না, কিন্তু সবচেয়ে বেশি ডাউরি তাদের মধ্যে। কেন? কারণ অমুকের হয়তো মেয়ে বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে তার মেয়েকে বিয়েতে দেখা গেল 4টে জাগুয়ার গিফট করলো, তা আপনি কি বলবেন, গিফট না ডাউরি? অর্থাৎ এগুলো ডাউরি হচ্ছে ছদ্মবেশে, গিফটের ছদ্মবেশে ডাউরি। এখানে তো কারোর কোনো আমি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলছিলাম, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে ফিরে আসি। আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মানসিক নির্যাতন করা হয়। একটা নারীকে কার্যত বা নরকে বা পুরুষকেও অনেক সময় করা হয়, মানসিক নির্যাতন করে তাকে তলানিতে ঠেলে দেওয়া হয়, ইচ্ছে করে তাকে কোণঠাসা করে দেওয়া হয়। এক্ষেত্রে কি কোনো আইন তার সাহায্য করতে পারে? একদমই, সমস্ত রকম আইন আছে। যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট যেটা আছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই সমস্ত কিছু লেখা আছে। শুধু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট না, আপনার বিএনএসেও একদম স্পেসিফিক জায়গা আছে, আপনাকে গিয়ে আপনার লোকাল থানায় বা হিউম্যান রাইট কমিশন বা উমেন্স কমিশনে গিয়ে কমপ্লেন লজ করতে হবে। এবং তারা যে শুধু আপনার কমপ্লেনটাই নেবে তা নয়, অনেক সময় কি হয় এইসবকে যেখানে মানসিক যেখানে নির্যাতন, এটা খুব ডেঞ্জারাস। কারণ শারীরিক নির্যাতনটা না খুব ইজি, কারণ আপনি খুব সহজেই প্রমাণ করতে পারবেন শারীরিক নির্যাতন। আপনার গায়ে একটা আঁচড় কাটা রয়েছে বা একটা আঘাত রয়েছে, আপনি গেলেন একটা মেডিকেল রিপোর্ট করলেন, সব জায়গাতেই এভিডেন্স রইলো, আপনি ইজিলি প্রুফ করে দিলেন। বাট মানসিক নির্যাতনটা প্রমাণ করা খুব ডিফিকাল্ট, যার জন্যে অনেক সময়তেই মানসিক ফার্স্ট তো একটা কমপ্লেন্ট হয় যে নির্যাতিতা, উনি তো গিয়ে একটা প্রথম অভিযোগ করেন। এইবারে কি হয়, অনেক সময়তেই ওনার মনে হয় যে নির্যাতিতা, তার অনেক সময় মনে হয় আমি তো অভিযোগটা করলাম, এবার তো আসবে ইনভেস্টিগেট করতে। যদি, কারণ সে অলরেডি মানে মানসিকভাবে নির্যাতিতা, বলছে যদি আমাকে মেরে ফেলে। যে নির্যাতিতা নয় সে জানে যে আমাকে মারতে পারবে না, ভারতবর্ষে আইন আছে, কিন্তু যে অলরেডি নির্যাতিতা তার তো ওই জায়গাটাতে গিয়ে কমপ্লেনটা করার জন্যই অনেক ক্ষমতা লেগেছে, রাইট? কিন্তু সেই ক্ষমতাটার পরে এবার তার ব্যাক ইন দ্য মাইন্ড এটা ক্যালকুলেট করবে আমাকে বাড়িতে আসবে ইনভেস্টিগেট করতে, আমি যদি মারা যাই। তো আইনে সেই প্রবিধানও আছে যে সেই মহিলাটি যে নির্যাতিতা, যে কমপ্লেনেন্ট, যিনি কমপ্লেন করেছেন তারও কিন্তু ফুল প্রোটেকশন প্রভিশন আছে। মানে এরকম নয় যে আপনার যে নির্যাতন করেছে হয়তো হাজবেন্ড বা শ্বশুর বা ইনলস যেই হোক, মানে আপনার এগেনস্টে যে ভায়োলেন্স করেছে তার এগেনস্টে যে স্পেসিফিক রুলস এন্ড মানে স্পেসিফিক যে সেকশনস আছে তার এগেনস্টে যে প্রসিকিউট হবে, শুধু তাই নয় আপনিও বেনিফিট পাবেন। মানে স্যার সাপোজ ধরুন আপনি কোনো বাড়িতে আছে, আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না, সেই বাড়ির নেচার অ্যান্ড ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে না, সেই বাড়ি কাউকে বিক্রি করতে পারবে না, আপনাকে মেনটেনেন্সের একটা টাকা দিতে হবে, সরকার আপনাকে একটা কম্পেনসেট করতে পারে, আপনি যদি ভিকটিম হন তো ভিকটিম কম্পেনসেশন স্কিম আছে, এরকম একাধিক অ্যাক্ট আছে, ল আছে, যেখানে আপনি আমি একটা কথা বলছি যে কথাটা হয়তো অপ্রিয় হলেও খানিকটা সত্যি, সিদ্ধার্থ কিছু মনে করবেন না। আইনজীবীদের সম্পর্কে বলা হয় তারা বরের ঘরের পিসি এবং কনের ঘরের মাসি হয়, এটা কি সত্যি কথা? দেখুন, আইনজীবীদের ব্যাপারটা কি জানেন তো, দু রকমের প্র্যাকটিস হয়। হ্যাঁ, একটা রকমের প্র্যাকটিস হচ্ছে ম্যাল প্র্যাকটিস, সেখানে আমি গেলামই না, ম্যাল প্র্যাকটিস হয় না এটা বলা ভুল হবে, কারণ ভারতবর্ষে এবং গোটা পৃথিবীতে সব জায়গাতেই করাপশন আছে, ভারতবর্ষে হয়তো একটু বেশি আছে, হয়তো আদার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আরেকটু বেশি আছে,
কিন্তু করাপশন তো আছে। তো সুতরাং এরকম বলাটা ভুল হবে যে আইনি পেশায় করাপশন নেই, প্রচুর করাপশন আছে। তো প্র্যাকটিসেও করাপশন আছে, প্র্যাকটিসও আছে, ম্যাল প্র্যাকটিসও আছে, আমি যেটা বললাম। এইবারে ব্যাপারটা হচ্ছে, একজন উকিল যদি সঠিক উকিল হয়, সে উকিলের কাছে ধরুন একজন ভিকটিম এলো, তাহলে উকিলের কাজ কি হবে? তার ক্লায়েন্টকে প্রোটেকশন দেওয়া, প্রোটেকশন মানে সেভ করা, সঠিক রাস্তা দেখানো, কি করবে, কোথায় যাবে, কি ফাইল করবে সেটা বলা, এবং বেস্ট পসিবল রেমিডি দেওয়া। আমার কাছে যে মক্কেল আসছে, যে ক্লায়েন্ট আসছে, বা জাজের কাছে যে ক্লায়েন্ট মানে যে আপনার পিটিশনার যাচ্ছে, বা যে অ্যাকিউজ যাচ্ছে, জাজ যদি ফার্স্টেই ব্যাক ইন দ্য মাইন্ড ভেবে নেয় ও এ তো রেপ করেছে বা এ তো খুনি, তাহলে একে বেল দেবো না। তো প্রি জাজ, এটাকে বলা হয় প্রি জাজিং। সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট আছে, এখানে বলা আছে প্রি জাজিং বা বায়াসনেস এটা কিন্তু একদমই গ্রহণযোগ্য নয়, এবং এর বেসিসে সেই অর্ডারটাও সেট অ্যাসাইড হয়ে যাবে। মানে আমি এটা ভাবতে পারবো না যে ও এটা তো লোকটাই রেপিস্ট, তাহলে তো একে দেওয়া যাবে না, মানে আগে থেকে ধারণা করা যাবে না। মানে আপনার মিডিয়া ট্রায়ালে হয়তো দেখা গেল, প্রমাণিতই হয়ে গেল যে এই লোকটাই খুনি বা ধর্ষক, কিন্তু জাজ কিন্তু মানে তার যে মানে জাজমেন্ট ডিসিশন, সে কিন্তু বেসড অন এভিডেন্স। তার মন যাই হোক, তাকে মনকে আটকে রেখে, তার জন্য আইনের চোখ বাঁধাচ্ছে, মানে আগে ছিল তার কারণে যে ওকে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তেমনি উকিলের কাছে, আমার কাছে যে মক্কেল আসছে, যদি সে সত্যি খুন করে থাকে, তাহলে আমি যদি তাকে বলি যে হ্যাঁ ভাই তুমি খুন করেছো, ভালো করেছো, তোমার কিছু হবে না, তুমি ছাড়া পেয়ে যাবে, তাহলে সেটা ম্যাল প্র্যাকটিস হলো। বাট আমি যদি তাকে বলি ও তুমি খুন করেছো, দেখি গিয়ে দেখলাম যে ও না, তুমি খুন করলেও তোমারও একটা রাইট আছে, তোমাকে থানায় ওই পুলিশটা তোমাকে ওরকম ভাবে মারতে পারবে না, কেন মারলো? খুন করেছো, তার পানিশমেন্ট পাবে। কিন্তু তুমি যে থানায় 2 দিন ছিলে লকাবে, তখন যে পুলিশ কাস্টাডিতে রেখে তোমাকে ওই রকম ভাবে মারলো, সেই মারাটা কিন্তু আইন বলেনি, খুনের পানিশমেন্ট হবে, বাট এইটা ভুল। তো তখন তার যে সঠিক অ্যাডভোকেট, সে তাকে, তারও রেমিডি আছে, যে অন্যায় করেছে তারও রেমিডি আছে, তারও কিছু রাইট আছে, তাকে তার রাইট গুলো দেওয়ানো, সেটা উকিলের কাজ। আর যে ভিকটিম, তাকেও তার রাইট গুলো দেওয়ানো, সেটাই উকিলের কাজ। আচ্ছা, অ্যালুমনির ক্ষেত্রে একটা প্রশ্নে আসি, এটাও অপ্রিয় প্রশ্ন, সিদ্ধার্থর কাছে আছেই বলে আমরা প্রশ্নটা করতে পারছি। সেটা হচ্ছে অ্যালুমনি ধার্য হলো একজনের কাছে 90,000 টাকা বা 1 লাখ টাকা। দেখা যাচ্ছে আইনজীবী গিয়ে যে ভদ্রমহিলা অ্যালুমনি পাওয়ার যোগ্য, তার হাজবেন্ডের কাছে গিয়ে বললেন যে তোমাকে এত অ্যালুমনি দিতে হবে না, আমি কেসটাকে শাল্টে দিচ্ছি, তুমি আমার এত টাকা নিয়ে শেষ করে দাও, 30,000 টাকায় শেষ করে দাও। এটা কি হয়? হ্যাঁ, এটা হয় না বলা ভুল। কেন এটা আমি বলি, এটা অনেক সময়তেই, এখন দেখুন আমাদের তো ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীতেই সেটিং তত্ত্বে চলছে। সেটিং তত্ত্ব আর কাটমানি, এই দুটো শব্দ যতটাই অপ্রিয় হোক, বাট পৃথিবীটাই চলছে সেটিং তত্ত্ব আর কাটমানিতে। তো সব কোনো প্রফেশনই এর ব্যতিক্রম নয়। তো এবার সবাই চায় 2 টাকা বাঁচাতে, সবাই এখন ব্যবসায়ী, সবাই এখন মানে বেশি বোঝে। তো যখন একজন মানুষ দেখছে যে আমার 90,000 টাকা অ্যালুমনি ধার্য হলো, এবার কোর্টের যে প্রসিডিওর, এখানে একটা কথা বলি, কিছু কিছু ক্ষেত্রে তো এটা হয় ওয়ার প্রসেস ইজ দ্য পানিশমেন্ট। আপনার মামলা চলছে 20 বছর, তো প্রসেস বিকামস এ পানিশমেন্ট। তো 20 বছর একটা লোক মামলা চালাবে, তার অ্যাপিল হবে, তার আবার অ্যাপিল হবে, তার আবার অ্যাপিল হবে, আবার ডিভিশন হলো, আবার ব্যাক টু লোয়ার কোর্ট, আবার তার রিমান্ডে গেল, আবার নতুন করে ট্রায়াল হলো, এভিডেন্স হলো, তার একটা অর্ডার হলো। এই যে একটা কোর্টের যে একটা চক্র, তারপরে ঠিক লোকের কাছে গেছে কিনা, সঠিক গাইডেন্স পেয়েছে কিনা, তো এই যে একটা চক্র, এই চক্র তো তার টাইম যাচ্ছে। এইবার দেখা গেল তার অ্যাডভোকেট তাকে বললো যে দেখো ভাই, তোমার 90,000 টাকা ধার্য হয়েছে, তো ও 90,000 টাকা দিতে পারবে না, তার অ্যাপিলে যাবে, যেতেই পারে। কেউ একজন, কারোর কোনো অর্ডার পছন্দ হলো না, বা তার হয়তো সত্যি অর্ডারটা ভুল হয়েছে, বা কোথাও একটা এরর অফ জাজমেন্ট বলে একটা শব্দ আছে, এরার হয়েছে, তখন সে অর্ডারটাকে চ্যালেঞ্জ করে হায়ার ফোরামে গেল, সেখানে দেখা গেল 2 বছর 3 বছর চলে গেল। তখন সেই উকিল তাকে সাজেস্ট করলো, ভাই তুমি 90,000 টাকার জন্য আরো 4 বছর মামলা করবে নাকি তুমি 30,000 টাকা দিয়ে সেটেল করে নেবে, কারণ এর কাছে টাকা নেই, এর সার্ভাইভাল ইজ এট স্টেক। এইবার তখন ডিসিশন নিতে হবে কিন্তু ওই মানে ভদ্রমহিলাকে, যে ভাই আমি 30,000 টাকা নিয়ে ছেড়ে দেবো নাকি না আমি আরো 4 বছর মামলাটা চালাবো, তখন আমি 1 কোটি টাকা পাবো উইথ ইন্টারেস্ট। এটা ডিসিশন নিতে হবে ওই ভিকটিমকে। এবার অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে, আমি অস্বীকার করব না,
অ্যাডভোকেট মিসলিড করে ফেলে, কিছু কিছু ক্ষেত্রে করে মিসলিড, কিছু কিছু হয় না, এটা অস্বাভাবিক আমি বলবো না হয় না, বাট মেন ডিসিশন তো নিতে হবে আপনাকে, যিনি ভিকটিম। আর একটা কথা বলি, শেষ কথা, সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে ইদানিংকালে কাউন্সেলিং কথাটা খুব বেশি রকম শোনা যাচ্ছে, এবং জাজেরা অনেক সময়, আইনজীবীরা অনেক সময় কাউন্সেলিং এর কথা বলছেন। কাউন্সেলিং বিষয়টা কি? দেখুন ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের সমস্যাটা কি হচ্ছে, এটা সুপ্রিম কোর্টেরও জাজমেন্ট আছে, এর উপরও জাজমেন্ট আছে, যেটা আমি এখন বলছি সেটা হচ্ছে কিছু কিছু অ্যাডভোকেটদের মধ্যে একটা খুব রং পারসেপশন আছে যে ডিভোর্স করতে গেলে একটা ডোমেস্টিক ভায়োলেন্স দিয়ে দাও, একদম ভুল পারসেপশন। আজকে 2025 সালে কে কার সাথে থাকবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একটি ছেলের একটি মেয়েকে পছন্দ নাও হতে পারে, বা একটি মেয়ে একটি ছেলের সঙ্গে কম্পেটেবল নাও হতে পারে, তার যদি না কম্পেটেবিলিটি যদি না থাকে তাহলে সে ডিভোর্স নেবে, খুব স্বাভাবিক, এবং কোর্টও এই বিষয়ে খুব লিনিয়েন্ট। কিন্তু না, কিছু কিছু অ্যাডভোকেট, আমি জানি না কেন, আমি দেখি তো কিছু কিছু পিটিশন লোয়ার কোর্টে, মানে ট্রায়াল কোর্টের বা লোয়ার কোর্টে, আমি জানি না কেন সেখানে অ্যাবিউজ হচ্ছে, পিটিশনে মেরে মাথা ফাটিয়ে একদম কি না কি করে রক্তারক্তি করে ফেলছে, বলছে না হলে ডিভোর্স হবে না। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, আপনার ডিভোর্স চাইলে ডিভোর্স পেতেই পারেন, অসুবিধা নেই। আমরা আইনের আলোতে সিদ্ধার্থর কাছ থেকে আজকে জানলাম ডোমেস্টিক ভায়োলেন্স সম্পর্কে অনেক কিছু। আগামী দিনে আমরা মিউচুয়াল ডিভোর্স এবং কনসেন্টেড ডিভোর্স সম্পর্কে জানার চেষ্টা করব আগামী কোনো এপিসোডে। ধন্যবাদ সিদ্ধার্থ, আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।